নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা WBPSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট নাম্বার 35 সলভ করব। এর আগে আমরা 34টা প্র্যাকটিস সেট সলভ করেছি। মাঝে আমরা বেশ কিছু জিকে MCQ সলভ করেছিলাম টপিক ধরে ধরে। সেই ক্লাসগুলো যদি তোমরা মিস করে থাকো তাহলে দেখে নেবে, এই ভিডিওর ডিসক্রিপশনসে তুমি সেই ভিডিওর লিঙ্কসগুলো পেয়ে যাবে। আর যারা এখনও স্টাডি উইথ সুদীপ চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। তাহলে আর না দেরি করে শুরু করা যাক আজকের ক্লাসটা। দেখে নেব আমরা আমাদের প্রথম প্রশ্ন। হু রোট বৃহৎ সংহিতা? বৃহৎ সংহিতা কে লিখেছেন? আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভারামিহিরা। ভারামিহিরা লিখেছে বৃহৎ সংহিতা। নেক্সট প্রশ্ন দেখব আমরা। অ্যাট দ্য টাইম অফ হিউংসাংস ভিজিট হুইচ ওয়াজ দ্য ক্যাপিটাল অফ রাজা হর্ষবর্ধন? হিউংসাংয়ের হর্ষবর্ধনের দরবারে যাওয়ার সময় রাজা হর্ষবর্ধনের রাজধানী কোনটি ছিল? অপশনসে রয়েছে কর্ণসুবর্ণা, কন্নৌজ, পাটলিপুত্রা নাকি মগধ। আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কন্নৌজ। 3 নম্বর প্রশ্ন। হাউ মেনি অ্যাসেম্বলিজ ইন অ্যাডিশন টু দ্য কিং ওয়ার দেয়ার দ্যাট দ্য জনপদাস ওয়ার অ্যাডমিনিস্ট্রেড বাই? তো প্রশ্ন জিজ্ঞেস করছে যে রাজা অ্যাডমিনিস্ট্রেট করতো বা রাজা শাসিত ছাড়াও আর কটা জনপদের দ্বারা শাসিত রাজা ছাড়াও কটি সমাবেশ ছিল? অ্যাকচুয়ালি এখানে রাজা ছাড়াও হবে না, ইন অ্যাডিশন টু কিং বলেছে, মানে রাজা দ্বারা শাসিত সভা প্লাস এছাড়াও যে সভাগুলো হতো টোটাল সংখ্যা কত ছিল এটাই জিজ্ঞেস করছে এই প্রশ্নে। তো এই সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 4টে। 4টে কী কী ছিল? প্রথমত হচ্ছে সভা, তারপরে হচ্ছে পৌরসভা, তারপরে হচ্ছে সমিতি বা জেনারেল অ্যাসেম্বলি। এই 3টে কিন্তু রাজা দ্বারা শাসিত হতো, রাজা দ্বারা অ্যাডমিনিস্ট্রেট হতো, ঠিক আছে। এছাড়া আরেকটা জনপদের অ্যাসেম্বলি হতো, সেটাকে কিন্তু ভিলেজ হেডম্যান, যেটাকে আমরা গ্রামিনী বলি, তার দ্বারা কিন্তু সেটা অ্যাডমিনিস্ট্রেট হতো, ঠিক আছে, বা শাসিত হতো। এটা কিন্তু তোমাদের ঋগ্বেদা চ্যাপ্টার, হিস্ট্রির ঋগ্বেদা চ্যাপ্টার থেকে প্রশ্নটা দেয়া হয়েছে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা। Which of these is a place where Buddhist ruins of ancient Bengal were found? প্রাচীন বাংলার বৌদ্ধ ধ্বংসাবশেষ কোথায় পাওয়া যায় বা পাওয়া গিয়েছিল? তো এই সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পাহাড়পুর। এটা কোথায় আছে? তো এটা হচ্ছে বাংলাদেশে বর্তমানে, ঠিক আছে। আগে তো একটাই বাংলা ছিল, তো সেখানে বুদ্ধিজম গ্রো করেছিল যেই এরিয়াটা, সেটার নাম হচ্ছে কিন্তু পাহাড়পুর, ঠিক আছে। তো এই প্রশ্নটা একটু মাথায় রাখবে যে বুদ্ধিস্ট রুইন এনশিয়েন্ট বেঙ্গলে কোথায় পাওয়া গেছিলো। এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু পাহাড়পুর। 5 নম্বর প্রশ্ন আমরা দেখব। হুইচ আর দ্য এক্সটেন্সিভ মোনাস্টিক এস্টাবলিশমেন্ট ফাউন্ড ইন ময়নামতি? নিম্নগুলির মধ্যে ময়নামতিতে কোন মোনাস্টিক এস্টাবলিশমেন্টসগুলো পাওয়া গেছে? ঠিক আছে, অপশনসে রয়েছে আনন্দ বিহার, ভোজ বিহার, শালবন বিহার নাকি সবকটা। তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সবকটা বা অল অফ দি অ্যাবাভ। অ্যাকচুয়ালি এখানে ময়নামতি বলেছে, এক্স্যাক্ট যদি ময়নামতি বলা হয় সেখানে কিন্তু দুটোই আছে, একটা হচ্ছে ভোজ বিহার আর একটা হচ্ছে আনন্দ বিহার। কিন্তু এই তিনটেই যদি একসঙ্গে দেখা যায় তো বাংলাদেশের কুমিল্লা যে জায়গাটা আছে, ওই কুমিল্লা অঞ্চলেরই আন্ডারে ময়নামতি বলে এক জায়গা আছে, সেখানে কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এই পাশাপাশি তিনটেই বিহারগুলো রয়েছে। অবভিয়াসলি এগুলো কিন্তু ওই বৌদ্ধ ধর্মেরই ধ্বংসাবশেষ, ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন। গুণরাজ খান ওয়াজ দ্য টাইটেল অফ? গুণরাজ খান কার উপাধি ছিল? খুব ইজি প্রশ্ন, এটা আমরা আগেও সলভ করেছি। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মালাধর বসু। আর এই উপাধিটা মালাধর বসুকে কে দিয়েছিল? এটা কিন্তু তোমাদের জন্য প্রশ্ন, ঠিক আছে। 7 নম্বর প্রশ্ন দেখব আমরা। গান্ধী সাগর ড্যাম ইজ বিল্ড অন উইচ রিভার ইন মধ্যপ্রদেশ? গান্ধী সাগর বাঁধ মধ্যপ্রদেশের কোন নদীর উপর নির্মিত? আর এটা আমরা অনেকবার পড়েছি জিওগ্রাফিতে। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, চম্বল। চম্বল নদীর উপরে মনে রাখবে 4টা ড্যাম আছে, একটা মধ্যপ্রদেশে আর 3টে রাজস্থানে আছে। প্রথমটা হচ্ছে গান্ধী সাগর, যেটা নাম এখানে রয়েছেই। এরপরে হচ্ছে জওয়াহর সাগর ড্যাম, তারপরে হচ্ছে রাণা প্রতাপ সাগর ড্যাম, আর একটা হচ্ছে কোটা ব্যারেজ, ঠিক আছে। কোটা শহর কিন্তু এই চম্বল নদীর তীরেই অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখব আমরা। দ্য বেঙ্গল নাইস ওয়াজ ফাউন্ড ফর দ্য ফার্স্ট টাইম ইন উইচ অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল? পশ্চিমবঙ্গের নিচের কোন জেলায় সর্বপ্রথম বেঙ্গল নাইস পাওয়া যায়? বেঙ্গল নাইসটা কী জিনিস? তোমাদের মধ্যে অনেকেই হয়তো এটা জানো না বা অনেকেই জানো। বেঙ্গল নাইসটা হচ্ছে একটা মেটামরফিক রক বা রূপান্তরিত শিলা, ঠিক আছে। একটা পাথরের টাইপ, একটা শিলার টাইপ। এটা একটা টপিকটা খুব ছোট আছে,
রক্স চ্যাপ্টার বলে জিওগ্রাফির, সেটা আমি এই কদিনের মধ্যেই কিন্তু তোমাদেরকে এখানে ক্লাসে বুঝিয়ে দেব, ঠিক আছে? তাহলে এই টপিক থেকে যা প্রশ্ন আসবে তোমরা কিন্তু সেটা যদি একবার বুঝে যাও তাহলে গেস করেও অপশানস বার করতে পারবে যদি তোমাদের এক্স্যাক্ট অ্যান্সার না জানা থাকে তো, ঠিক আছে? তো এই প্রশ্নের উত্তরটা হয়ে যাবে অপশন এ, মিদনাপুর। 9 নম্বর প্রশ্ন আমরা দেখব, দ্য অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন ক্যান বি ইনিশিয়েটেড ইন উইচ অফ দ্য ফলোয়িং। প্রশ্নে বলছে যে অ্যামেন্ডমেন্ট বা ভারতীয় সংবিধানে যে আমরা সংশোধন করি সেটা কোথায় শুরু করা যেতে পারে, লোকসভায়, রাজ্যসভায়, নাকি স্টেট অ্যাসেম্বলি বা বিধানসভা যেটাকে আমরা বলে থাকি, যেটা রাজ্যে থাকে, সেখানে শুরু করা যেতে পারে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন বি। শুধুমাত্র কিন্তু এটা লোকসভা বা রাজ্যসভাতেই স্টার্ট করা যেতে পারে বা এই প্রস্তাবটা আনা যেতে পারে যে কনস্টিটিউশনে আমরা কিছু সংশোধন করতে চাই। স্টেট অ্যাসেম্বলির কিন্তু সেই ক্ষমতাটা নেই। 10 নম্বর প্রশ্ন দেখব, দ্য পিচার প্লান্টস ইজ ক্যারেক্টারাইজড বাই উইচ অফ দ্য ফলোয়িং প্লান্টস। কলস উদ্ভিদ নিচের কোন উদ্ভিদ দ্বারা চিহ্নিত করা হয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইনসেক্টিভোরাস। কলস উদ্ভিদ বা পিচার প্লান্ট যে আছে সেটা কিন্তু কীট পতঙ্গকে নিজের ওই কলস মতো যে আকৃতি থাকে সেখানে ট্র্যাপ করে নেয় আর সেটাকেই কিন্তু সে খাদ্য হিসেবে গ্রহণ করে, ঠিক আছে? সেখান থেকে কিন্তু সে প্রোটিন সোর্স বলতে পারো সেটা সেই গাছের জন্য। তো এর সঠিক উত্তর হয়ে যাবে ইনসেক্টিভোরাস। 11 নম্বর প্রশ্ন, উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ ভাইরাস ডিসিজ। নিম্নগুলির মধ্যে কোনটি ভাইরাসজনিত রোগ নয়? আর এর সঠিক উত্তর হয়ে যাবে স্যালমোনেলোসিস। এই ভাইরাসজনিত রোগ বা ব্যাকটেরিয়াজনিত রোগ এই সমস্ত কিছু কিন্তু আমরা আগের একটা ক্লাসে করেছিলাম, একটা সেপারেট ক্লাস আছে, এই ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমাদের যদি সেটা দেখার থাকে তো দেখে নেবে। সেখানে বেশ কিছু ট্রিক্সও বলা হয়েছে যার সাহায্যে কিন্তু তুমি সেটাকে ইজিলি মনে রাখতে পারবে। স্যালমোনেলিয়াসিস কিন্তু ব্যাকটেরিয়াজনিত রোগ, ঠিক আছে? 12 নম্বর প্রশ্ন, ওম ইজ দ্য ইউনিট অফ মেজারিং ড্যাশ। ওম কিসের পরিমাপের একক? খুব ইজি প্রশ্ন, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রেজিস্ট্যান্স। 13 নম্বর প্রশ্ন, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং টাইপ অফ লেজার ইজ ইউজড ইন লেজার প্রিন্টার্স। লেজার প্রিন্টারে নিচের কোন ধরনের লেজার ব্যবহার করা হয়? তো লেজার প্রিন্টারের মধ্যে কিন্তু সেমিকন্ডাক্টর লেজার ইউজ করা হয়, ঠিক আছে? অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। 14 নম্বর প্রশ্ন, দ্য লাইট ইয়ার ইজ এ ইউনিট অফ উইচ অফ দিস ফলোয়িং। লাইট ইয়ার কিসের একক বা আলোকবর্ষ নিচের মধ্যে কোনটির একক? অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর, ডিস্টেন্স। ইন উইচ ডেট ডিড দ্য বেঙ্গল গেট ডিভাইডেড। প্রশ্ন জিজ্ঞেস করছে যে কোন তারিখে বাংলা বিভাজিত হয়েছিল বা বঙ্গভঙ্গটা হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে 16 অক্টোবর 1905। অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। 16 নম্বর প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য ফাইনাল ইন্টারপ্রিটার অ্যান্ড গার্জিয়ান অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকার ও অভিভাবক? দেখ, কোশ্চেনটাকে যদি আমি একটু ইজি করে বলি তো তাহলে যখন কোনো আইন বা ল পাস করা হচ্ছে তো সেটা কিন্তু সবসময় চেক করা হয় যে সেটা কনস্টিটিউশনের যা নিয়ম লেখা আছে কনস্টিটিউশনকে ফলো করছে কি করছে না। অনেক সময় হয় যে কোনো আইন বা কোনো রুল যেটা পাস করে দেওয়া হয়েছে পার্লামেন্টে সেটা কিন্তু কনস্টিটিউশনকে ফলো করে না। তো ঠিক এরকম সময়ে কে পার্লামেন্টকে বলবে যে তুমি এটা ভুল করছো বা এটা কিন্তু কনস্টিটিউশনকে ফলো করছে না, ভারতীয় সংবিধানকে ফলো করছে না? এটা অবভিয়াসলি সুপ্রিম কোর্ট বলবে, ঠিক আছে? একমাত্র সুপ্রিম কোর্টের কাছে এই ক্ষমতাটা রয়েছে। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টকে তার জন্যই আমরা ব্যাখ্যাকার, অভিভাবক বলি বা ইন্টারপ্রেটার, গার্জিয়ান বলে থাকি, ঠিক আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশনের। 17 নম্বর প্রশ্ন, which among the following schedules is related to the responsibilities of municipalities। এখানে মিউনিসিপ্যালিটির রেসপন্সিবিলিটিসগুলো কোন স্কেডিউলে লেখা আছে সেটা আমাদেরকে জিজ্ঞেস করছে। আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 12তম। 12th স্কেডিউলে কিন্তু মিউনিসিপ্যালিটিসের রেসপন্সিবিলিটিসগুলো বা দায়িত্বগুলো লেখা আছে। 18 নম্বর প্রশ্ন, টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড ওয়াজ রিটেন বাই। টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ডটা কে লিখেছেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হেনরি ভিভিয়ান দিরোজিও। 19 নম্বর প্রশ্ন, দ্য ফার্স্ট ইস্যু অফ দিগদর্শন ওয়াজ পাবলিশড অন। দিগদর্শন প্রথম সংখ্যা কবে প্রকাশিত হয়েছিল? তো এটা এপ্রিল মাসে হয়েছিল 1818-তে, ঠিক আছে? অপশন ডি হয়ে গেল কারেক্ট উত্তর। 20 নম্বর প্রশ্ন, হোয়াট কাইন্ড অফ এনার্জি ইজ স্টোরড ইন দ্য স্প্রিং অফ ওয়াচ। ঘড়ির স্প্রিংয়ে কী ধরনের শক্তি সঞ্চিত থাকে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পোটেনশিয়াল এনার্জি কিন্তু ঘড়ির স্প্রিংয়ে সঞ্চিত থাকে। 21 নম্বর প্রশ্ন, দ্য আনাসোর পাইপলাইন টার্মিনাল রিসেন্টলি কমিশনড বাই দ্য ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ইজ লোকেটেড ইন উইচ স্টেট। আনাসোর পাইপলাইন টার্মিনাল সম্প্রতি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন দ্বারা চালু করা হয়েছে কোন রাজ্যে?
এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, তামিলনাড়ু। ঠিক আছে, নামটা একটু মনে রাখবে, এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার থেকে প্রশ্ন আছে। Which country recently imposed a ban on its citizens from traveling to Russia or Ukraine for employment? সম্প্রতি কোন দেশ তার নাগরিকদের চাকরির জন্য রাশিয়া বা ইউক্রেন ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে? তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু নেপাল, অপশন সি। নেপালের সরকার কিন্তু নেপালের নাগরিকদেরকে রাশিয়া বা ইউক্রেন যেতে বারণ করেছে, মানে কাজ করার জন্য যারা যায় তাদেরকে কিন্তু নিষেধ করেছে। 23 নম্বর প্রশ্ন, ইগল নেস্ট ওয়াইল্ড লাইফ স্যাংচুরি রিসেন্টলি সিন ইন দ্য নিউজ ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? ইগল নেস্ট ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, এটা মনে হয় আমরা আগে একবার করেছি। এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন এ, অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে আছে কিন্তু ইগল নেস্ট বন্যপ্রাণী অভয়ারণ্য বা ইগল নেস্ট ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। ঠিক আছে, 24 নম্বর প্রশ্ন, দ্য নমস্তে পোর্টাল দ্যাট ওয়াজ রিসেন্টলি ইন দ্য নিউজ ইজ রিলেটেড টু উইচ অফ দ্য ফলোয়িং? নমস্তে পোর্টাল যেটি সম্প্রতি সংবাদে ছিল সেটি নিচের কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ট্রেডিশনাল মেডিসিন। নমস্তের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল আয়ুষ মরবিডিটি অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজড টেকনোলজিস ইলেকট্রনিক। একবার গুগল করে নেবে, ঠিক আছে? অনেক সময় কিন্তু এর ফুল ফর্ম জিজ্ঞেস করে নিতে পারে। এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন আছে, তো এখন যা এক্সাম হবে সেখানে কিন্তু এই ধরনের প্রশ্ন আসতেই পারে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, ইন উইচ অ্যামং দ্য ফলোয়িং পেট্রোলিয়াম ইন ইন্ডিয়া ইজ ফাউন্ড চিফলি? ভারতে নিম্নলিখিত পেট্রোলিয়ামগুলির মধ্যে কোনটি প্রধানত পাওয়া যায়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সেডিমেন্টারি রক। ইন্ডিয়াতে পেট্রোলিয়াম কিন্তু বেশিরভাগই পাললিক শিলার মধ্যে পাওয়া যায়। ঠিক আছে, এটা কেন পাওয়া যায় এর পেছনে কিন্তু কারণ আছে, আর সেটা আমরা জিওগ্রাফির রক চ্যাপ্টার যখন পড়ব তখন আমি সেটা তোমাদেরকে ডিটেলে বুঝিয়ে দেব। ঠিক আছে, 26 নম্বর প্রশ্ন, দ্য খাসি হিল আর পার্ট অফ গারো খাসি রেঞ্জ ইন উইচ স্টেট অফ নর্থ ইস্ট ইন্ডিয়া? খুব ইজি প্রশ্ন। খাসি পাহাড় উত্তর পূর্ব ভারতের কোন রাজ্যে গারো খাসি রেঞ্জের অংশ? অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। আমরা জানি তিনটে পাহাড় বা তিনটে হিল ওখানে আছে, গারো, খাসি আর জয়ন্তিয়া। 27 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইউনিয়ন ক্যাবিনেট সেক্রেটারি ইন দ্য টেবল অফ প্রেসিডেন্স ইন ইন্ডিয়া? ভারতে অগ্রাধিকার সরণিতে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের সচিবের পদ মর্যাদা কত? তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 11 বা অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। টেবল অফ প্রেসিডেন্স ইন ইন্ডিয়া, এটা লিখে কিন্তু গুগলে সার্চ করবে, একটা পুরো টেবিল পাবে যেখানে দেখবে তুমি যে সবথেকে প্রথম যার পদ মর্যাদা রয়েছে সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রপতি, তারপরে হয়ে যাবে ভাইস প্রেসিডেন্ট, তারপরে হয়ে যাবে প্রাইম মিনিস্টার। এরকম কিন্তু করতে করতে টোটাল 23টা পোস্ট আছে, আর কোনো কোনো র্যাঙ্কের মধ্যে কিন্তু একের বেশি পোস্টও লেখা রয়েছে। ঠিক আছে, তো সবকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট না, যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো তুমি এমসিকিউ এর ফর্মে পেয়ে যাবে। তিনটে তো আমি তোমাকে বলেই দিলাম, সেই তিনটে মনে রাখবে। আর স্পিকারের মানে লোকসভার স্পিকারের র্যাঙ্কও কিন্তু জিজ্ঞেস করে, তো সেক্ষেত্রে স্পিকারের র্যাঙ্ক কিন্তু 6 নম্বর হয়ে যাবে। ঠিক আছে, 28 নম্বর প্রশ্ন, দ্য হিলিয়াম অ্যাটমস দ্যাট হ্যাভ লস্ট 2 ইলেকট্রনস আর কল্ড? প্রশ্নে বলছে যে হিলিয়াম পরমাণু 2টি ইলেকট্রন হারিয়েছে তাকে কি বলা হয়? তাকে আমরা আলফা রে বলে থাকি। ঠিক আছে, এই প্রশ্নটা ফিজিক্সের বা কেমিস্ট্রি রেডিও অ্যাক্টিভ থেকে তুমি কনসিডার করতে পারো। ফিজিক্সেও আছে এই টপিকটা খুব ছোট্ট করে, কিন্তু যদি কেমিস্ট্রিতে বলি কেমিস্ট্রিতে এই টপিকটা বেশ বড় করে রেডিও অ্যাক্টিভ চ্যাপ্টার আন্ডারে রয়েছে। 29 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ কার্বামাইট? কার্বামাইট কি? কার্বামাইট হচ্ছে ইউরিয়া, যেটা আমরা জমিতে ইউজ করে থাকি। তো সেটা হয়ে যাবে অপশন এ, অপশন বি, ফার্টিলাইজার। ঠিক আছে, আর আজকে লাস্ট প্রশ্ন, 30 নম্বর প্রশ্ন, দ্য লার্জেস্ট কম্পোনেন্ট অফ কোল গ্যাস ইজ? কোল গ্যাসের বৃহত্তম উৎপাদন কি? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হাইড্রোজেন। ঠিক আছে, হাইড্রোজেন কিন্তু কোল গ্যাসে 50% থাকে, তারপরে তোমার মিথেন থাকে, আর তারপরে কার্বন মনোঅক্সাইড আর ইথিলিন থাকে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। আচ্ছা, ক্লাসের পিডিএফ এর জন্য কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো। এই ভিডিও ডিসক্রিপশনসে তুমি লিঙ্কসগুলো পেয়ে যাবে আমাদের সোশ্যাল মিডিয়ার। যদি আজকের ক্লাসটা ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দেবে আর তোমার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দেবে। আর যারা চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে আরেকবার রিকোয়েস্ট করবো যে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে সহজেই পৌঁছে যাবে। কোনো যদি তোমাদের কোয়েরি থাকে বা কোনো সাজেশন থাকে তো প্লিজ কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো, আমি সেটা রেসপন্স করব। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।